প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে বসে আমার ক্লাসটা দেখছো সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি কারক নিয়ে আলোচনা করছিলাম। আজকে তোমাদের আমি আলোচনা করব সমাস নিয়ে। 61 পৃষ্ঠা তোমাদের, আর কারক ছিল 147 পৃষ্ঠা। কারক নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবে। দেখার পরে তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে অবশ্যই ক্লাসটা দেবে, যাতে তারা ক্লাসটা দেখতে পারে। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নেব, সমাস নিয়ে আলোচনা করব আজকে। তা পাঠ শুরু করার আগে আমি আমার পরিচয় দিই। আমি মনোজ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, মথুরানাথ পাবলিক স্কুল, বরিশাল। মোবাইল নম্বর 01739437663। এখন কথা হচ্ছে যে সমাসটা কি। সমাস অর্থ হচ্ছে, সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন, একপদীকরণ। তাহলে সমাস মানে কি? সংক্ষেপ, মিলন, একপদীকরণ। এখন কথা হচ্ছে যে সমাসের সংজ্ঞা। সমাসটা কি? যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে যে নতুন শব্দ যে গঠন করে, তখন তাকে বলা হয় সমাস। সমাস কয় প্রকার? 6 প্রকার। সমাস 6 প্রকার। প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, 3 দ্বিগু সমাস, 4 তৎপুরুষ সমাস, 5 বহুব্রী, 6 হচ্ছে অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে সমাস কত প্রকার? সবসময় দেয়, এমসিকিউতে দেয়। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তারপর আছে তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে কত প্রকার? 6 প্রকার। এখন আরও কিছু এমসিকিউ দেয় গুরুত্বপূর্ণ তোমাদের বইতে, যে সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাস নিষ্পন্ন পদটির নাম কি? তাহলে সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। আরেকটা দেয়, দেখো সবাই, সমাসবদ্ধ পদের অন্তর্গত পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলা হয়। সমসমান পদ বলা হয়। সমান পদ বলা হয়। আর এই সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, আর সমাসযুক্ত পদের পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। উত্তরপদ বা পরপদ। এখন
এরপর আমি একটু দেখাচ্ছি যে এই সমাস সমস্ত এই সমাজবদ্ধ পদটিকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে কি বলা হয়? ব্যাস বাক্য বা বিক্রয় বাক্য। মানে সমাজ মানে সমস্ত পদের বা সমাজবদ্ধ বা সমস্ত পদের বা সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। কীভাবে দেখি আমরা? বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এই বিলাত ফেরত, রাজা, রাজকুমার ও সিংহাসন, এই তিনটি আমাদের সমাজবদ্ধ পদ। এটা কি পদ? সমাজবদ্ধ পদ। পরে দেখি বিলাত ফেরত, রাজার কুমার, সিংহ চিহ্নিত আসন, এগুলো বলো সবই আমাদের কি? এই সবই আমাদের এগুলা বিলাত ফেরত, রাজার কুমার, সিংহ চিহ্নিত আসন সবাই ব্যাস বাক্য। এবার বিলাত ফেরত শুধু রাজা, আবার কুমার, সিংহ, আসন, এই প্রত্যেকটি এগুলো হচ্ছে আবার সমসন পদ। এবার বিলাত ফেরত, রাজকুমার এবং সিংহাসন এগুলো হচ্ছে তোমাদের কি? সমস্ত পদ। সমস্ত পদ আমি আগেই বলেছি সংজ্ঞাটা। এবার শুধু বিলাত, এবার রাজা, এ সিংহ, এগুলো সবই হচ্ছে পূর্বপদ। আর ফেরত, কুমার, আসন এগুলো হচ্ছে পরপদ। তো একটু আগে যে ব্যাখ্যাটা দিছি, তাহলে এবার কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, দ্বন্দ্ব সমাস কি? দ্বন্দ্ব যে সমাসে প্রত্যেকটি সমান সমান পদের অর্থের প্রধান রূপে বা সমানভাবে প্রাধান্য পায়, তখন তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার উপায় ও এবং আর, এই সমাসবদ্ধ পদ্ধতি ও এবং আর, এটা আমাদের বুঝতে হবে যে এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় ও এবং আর। যেমন এই দ্বন্দ্ব সমাস আবার কত প্রকার হতে পারে? শিক্ষার্থী লিখে হলো দ্বন্দ্ব সমাস 11 প্রকার। দ্বন্দ্ব সমাস 11 প্রকারের হয়ে থাকে। 11 প্রকার দ্বন্দ্ব সমাস কিভাবে হতে পারে সেইগুলো বলি। যে মিলন অর্থ হতে পারে, মিলন অর্থে যে বাবা মা, মাসি পিসি এগুলো। এছাড়া হতে পারে বিরোধ অর্থে হতে পারে দা কুমড়া, ঐহিনুকুল, এইগুলো বিরোধ অর্থে। এছাড়া হতে পারে বিপরীতার্থ, মানে আয় ব্যয়, তো কি আয় ব্যয়, তারপরে হচ্ছে তোমার লাভ লোকসান, এইগুলো হচ্ছে তোমার বিরোধার্থক। এরপরে তোমাদের থাকতে পারে মানে কি নাক কান হয়, এগুলো তোমাদের আছে। তার পারে হতে হচ্ছে তোমার এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কি যে সমার্থক শব্দের এইগুলা। এছাড়া আমাদের হতে পারে দুটি সর্বনাম যোগে হতে পারে। যেমন যে দেখাশোনা, দুটি সর্বনাম যোগে হতে পারে তুমি আমি, যেখানে সেখানে, এই যে দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগেও হতে পারে দেখাশোনা, আসা যাওয়া এইগুলো। এছাড়া হতে পারে তোমার দুটি ক্রিয়া যোগে, একটু আগেই বলছি দুটি ক্রিয়া বলতে কি বোঝায়? দুটি ক্রিয়া বিশেষণের মাধ্যমে হতে পারে। সেটা হচ্ছে যে ধীরে সুস্থে, আসে পাশে, এইগুলো হতে ধীরে সুস্থে, আগে পাশে এইগুলো হতে পারে। এই দুটি ক্রিয়া বিশেষণভাবে হতে পারে। এছাড়া দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস হতে পারে। দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন ভালো মন্দ, কম বেশি, এগুলো দ্বন্দ্ব সমাস হতে পারে এগুলা। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে বুঝলাম। চেনার উপায় ও এবং আর, মা ও বাবা, ভাই ও বোন এইগুলো। এই যে এছাড়া আমাদের বিভিন্ন 11টা প্রকার দিয়েছে, এই অর্থে দ্বন্দ্ব সমাস হতে পারে। এবার কথা হচ্ছে যে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসটা কি? যেখানে শিক্ষার্থী দেখো যে কর্মধারায় বুঝতে হবে আগে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, তাকে বলা হয়
কি হয়? কর্মধারয় সমাস বলা হয়। এই কর্মধারয় সমাস যেমন এই কর্মধারয় সমাস যেমন কি নীল যে পদ্ম, নীল পদ্ম, তাহলে শিক্ষার্থী একটু মুছে লাইলাম, নীল পদ্ম, নীল যে পদ্ম, তাহলে এটা কি কোন সমাস? যে এটা কর্মধারয় সমাস। এখন বুঝতে হবে কর্মধারয় সমাস চেনার উপায়টা কি? যে প্রথমে থাকবে যে থাকবে যিনি, তিনি, এছাড়া কি লিখব? চিহ্নিত, ন্যায়, এগুলো থাকলে আমাদের বুঝতে হবে যে এটা কর্মধারয় সমাস। এছাড়া আছে কি? রক্ষার্থেও আছে, এইগুলো যে, যিনি, তিনি, চিহ্নিত, ন্যায়, রক্ষার্থে, এগুলো থাকলে আমাদের কর্মধারয় সমাস হয়। এখন এই কর্মধারয় সমাস যে হবে, এই কর্মধারয় সমাস কয় প্রকার? কর্মধারয় সমাস আবার কয় প্রকার? কর্মধারয় সমাস আমাদের সমাস 4 প্রকার। কর্মধারয় সমাস কয় প্রকার? 4 প্রকার। এটা টিকে দেয় সব সময়। এছাড়া দ্বিতীয় চেনার উপায়টা হচ্ছে আমাদের যে বুঝতে হবে চিহ্নিত মাঝখানে থাকলে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়। আর ন্যায়টা যদি মাঝখানে থাকে, ন্যায় যদি মাঝে থাকে তাহলে এটা বুঝতে হবে যে ন্যায় যদি তোমার মাঝে থাকে তাহলে এগুলো বুঝতে হবে উপমান কর্মধারায়। এবার তিনি হচ্ছে ন্যায় যদি শব্দের শেষে বসে, যদি হয়, তাহলে এই যে ন্যায় যদি আমাদের শব্দের শেষে যদি হয় তাহলে সেটা হবে উপমিত, খুব ইম্পর্টেন্ট কর্মধারায়। তাহলে শিক্ষার্থী ন্যায় যদি মাঝে থাকে তাহলে উপমান বুঝতে হবে কর্মধারয় সমাস, আর ন্যায় যদি শেষে থাকে তাহলে বুঝতে হবে এটা উপমিত। এখন এই কর্মধারয় সমাস 4 প্রকার। কর্মধারয় সমাস কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2 হচ্ছে উপমান। 3 আছে উপমিত কর্মধারয় সমাস। 4 হচ্ছে কি? রূপক কর্মধারয় সমাস, কর্মধারায়। এখন শিক্ষার্থী কর্মধারায় একটা কি বলছে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তারপরে উপমান, উপমিত, তারপরে হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। এখন মধ্যভাগ লোপ পেয়ে যেটা হয় সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। যেমন উদাহরণ কি? সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। তাহলে রক্ষার্থে আছে, আমি আগে চেনার উপায় বলছি, যে, যিনি, যাহা, চিহ্নিত, ন্যায়, রক্ষার্থে থাকলে কর্মধারয় সমাস হয়। তাহলে স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার হচ্ছে উপমান অর্থ অতুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে ওই প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত বা উপমান। বলছে যে তাহলে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তাকে কি বলা হয়? উপমান। এবং এই
এখন কথা হচ্ছে যে এটা একটা উপমান এবং উপমেয়ের মধ্যে একটা কোনো ধর্ম বা সাধারণ একটা ধর্ম থাকবে, সাধারণ একটা কি থাকবে, ধর্ম থাকবে। মুছে হলাম শিক্ষার্থী, এখন অবশ্যই একটা কি ধর্ম থাকবে, সাধারণ একটা ধর্ম থাকবে। এখন উদাহরণ দিতে ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর ভ্রমরের ন্যায়, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, তার মানে কি ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ। ব্যাস বাক্য কি বলছে যে ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমরের ন্যায়, ন্যায় থাকলেই আমি আগেই বলছি যে এটা আমাদের যে কর্মধারায় সমাস হবে, ভ্রমরের ন্যায়, ভ্রমরের ন্যায়, তাই না, ন্যায় আছে। এবার কৃষ্ণ, এখন কথা হচ্ছে যে এই ভ্রমরের ন্যায় যে কৃষ্ণকেশ, এই ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এটা হচ্ছে কি বলছে যে তোমার উপমান কর্মধারায় সমাস, উপমান সাধারণ একটা গুণ বুঝাইছে, উপমান কর্মধারায় সমাস। আর এই কৃষ্ণাত্ব, কৃষ্ণাত্ব এটা একটা সাধারণ গুণ, কেশ মানে চুল, এটা তো জানো। আর ভ্রমরের ন্যায়, এইটা এই ভ্রমরের ন্যায় উপমান কর্মধারায় সমাস। এখন কথা হচ্ছে এই উপমান কর্মধারায় সমাস আরও তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, এগুলো সব যেখানে উপমান কর্মধারায় সমাস, ন্যায় মাঝখানে আছে, অতএব এটা উপমান। এবার কথা হচ্ছে উপমিত, উপমিত কর্মধারায় সমাস আছে সাধারণ কোনো গুণের নাম উল্লেখ না করে, সাধারণ কোনো গুণের নাম উল্লেখ না করে উপমেয় পদের পর উপমানের যে সমাস হয়, উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায় সমাস। এই উপমিত কর্মধারায় সমাসের উদাহরণটা কি, যে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, তাহলে মুখচন্দ্র, মুখ কি বলছে, চন্দ্রের ন্যায়, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, তাহলে এখানে ন্যায়টা আছে কি, ন্যায়টা লাস্টে আছে, অতএব উপমিত। আর রূপক কর্মধারায় মানে কি, রূপ অর্থে কর্মধারায় সমাস হয়, রূপ অর্থে কোন সমাস হয়, কর্মধারায় সমাস হয়, সেটা আছে রূপক কর্মধারায় সমাস হয়। কি, মন মাঝি, মন মাঝি, মন মাঝি, মন মাঝি, তাহলে মন রূপ কি, মাঝি, তাহলে রূপক অর্থে কি, রূপক কর্মধারায় মাঝি। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, তাহলে যে বিষাদ সিন্ধু, তাহলে এটা কি হচ্ছে যে কর্মধারায়, এটা হচ্ছে আমাদের কি বলছে, রূপক কর্মধারায় সমাস। এখন শিক্ষার্থী আমরা এই দ্বিগু সমাস, আজকে আমি তিনটা আলোচনা করব শুধু। এবার দ্বিগু সমাসটা আবার এছাড়া আবার কর্মধারায় অনেক ব্যাকরণবিদ কর্মধারায় সমাসকে তোমার কি বলছে, তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত করেছেন অনেক মনীষীরা। এবার কথা হচ্ছে দ্বিগু, দ্বিগু সমাসটাও অনেক টিকে আসে। দ্বিগু সমাস কি, অনেকেই বলছে যে দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারায় সমাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত করেছে, এটা ওটা টিকে দেয়। দ্বিগু সমাস কোন সমাসের, কর্মধারায়, আর কর্মধারায় সমাসের তৎপুরুষ সমাসে, এই ব্যাকরণবিদের এরা বলছে বিভিন্নভাবে। এরপরে আছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস চেনার উপায় একটু আমি বলি, তার আগে একটু এগুলো মুছে ফেলি শিক্ষার্থী। এখন দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসে খেয়াল রাখতে হবে যে দ্বিগু সমাসে, দ্বিগু সমাস দ্বিগু সমাসে মানে কি, সমাহার বুঝাবে। কি বুঝাবে, সমাহার বা মিলন অর্থের সংজ্ঞাবাচক শব্দে, এই শব্দের শেষে সমাহার বুঝাবে। সোজা কথা, সমাহার বুঝাইলে দ্বিগু সমাস বুঝাবে, সমাহার। এখন এই সমাহার বুঝাইলে কি হয়, সমাহার বা মিলন, মিলন অর্থে কি হচ্ছে দ্বিগু সমাস হয়। যেমন কি কি, তে মাথা, তিন মাথার সমাহার, তিন মাথার সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। ত্রিকাল, তিন কালের সমাহার। তারপরে হচ্ছে তেরো নদীর সমাহার। এই সমাহার বুঝাইতে দ্বিগু সমাস হয়। সব সময় খেয়াল রাখতে হবে,
কর্মধারয় সমাস বলছে। এছাড়া কি বলছে, শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার বুঝাইলে দ্বিগু সমাস। সোজা কথায় সমাহার বুঝাইলে তাহলে কি কি বুঝাইছি, তে মাথা চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, তিন মাথার সমাহার, তারপরে তে মাথা চৌরাস্তার সমাহার, চৌরাস্তা, ত্রিকাল, তিন কালের সমাহার, তারপরে কি বলছে যে পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, এগুলো সমাহার বুঝাইলে দ্বিগু সমাস হয়। এছাড়া তোমাদের বইতে আছে পঞ্চভূত, 13 নদী, 7 সমুদ্র, বিভিন্নভাবে এটা দেবে, খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী তোমরা এখন ক্লাস এই 3টা আমি আজকেই আলোচনা করলাম, পরবর্তীতে আর 3টা আলোচনা করব। শিক্ষার্থী তোমরা বাসায় বসে অবশ্যই মূল বইটা দেখবে, অবশ্যই সুন্দর করে। তাহলে সবাই বাসায় কি করবে, বাসায় বাইরে থেকে বের হওয়ার পরে তোমরা অবশ্যই হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সুন্দর করে হাত ধৌতকরণ করবে এবং নিজেরা খুবই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ।